দর্শক সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবন। আজকে যার ভুবন নিয়ে আমরা কথা বলবো তিনি বাংলাদেশের একজন খুব পরিচিত মুখ এবং পরিচিত চলচ্চিত্র নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা এবং তার আরো অনেক পরিচয় আছে, সেগুলো আলাপ করতে করতে আপনাদের সামনে প্রকাশিত হবে। তিনি অমিতাভ রেজা চৌধুরী। অমিতাভ আসসালামু ভাই, আলাইকুম। আপনাকে শুভেচ্ছা। স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। সংবাদ প্রকাশের এই অনুষ্ঠানটার একটা রীতি দাঁড়িয়ে গেছে যে আমার ভুবন এই অনুষ্ঠানে অতিথি প্রথম তার যেই ক্ষেত্রে তিনি বিখ্যাত হয়েছেন সেই ক্ষেত্র নিয়ে তিনি কথা বলবেন, সেই জায়গায় তিনি কি করে এলেন। এবং আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে জানতে চাইবো যে চলচ্চিত্রের সাথে আপনার যুক্ত হওয়ার তো কথা ছোট করে জানতে চাইবই, পাশাপাশি আপনার এফটিআইআই অর্থাৎ পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়ার এই যে অভিজ্ঞতা, সেখানে যাওয়ার যে অভিজ্ঞতা, আমি সেটাও একটু যদি ইনস্টিটিউট আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, ১ম এ একটু কারেক্ট করে নিই। আমি এফটিআই স্টুডেন্ট না, না। না, আমি ওই এফটিআই সামার কোর্সে গিয়েছিলেন, সরি, হ্যাঁ, সামার কোর্সে। যেটা যেটা আপনিও করছেন। তো হ্যাঁ, ওই হ্যাঁ, কোর্স হ্যাঁ, মানে ওই কোর্সের হ্যাঁ, মানে এটা হ্যাঁ, এটা এটা ওই কোর্সটা আসলে যে কারো ওইটার জন্য এফটিআই হ্যাঁ, স্টুডেন্ট বলা যায় না আমাকে। যায় না, সো হ্যাঁ। হুইচ ইজ ট্রু। কিন্তু আমি ইনফরমালি পড়াশোনা করছিলাম ওখানে। এটার সাথে ইনস্টিটিউটে যারা পড়াশোনা করছে তাদের তাদের দেখে ইন্সপায়ার হয়েই ওখানে বসে থাকতাম। কিন্তু সত্যিকার অর্থে ইনস্টিটিউটে ইনস্টিটিউটের পাস আউট হওয়ার সৌভাগ্য আমার হয়নি। এটা হচ্ছে প্রথম কথা। আর সিনেমায় আসার কথা, এটা তো ইটস বিন 20 ইয়ার্স এইখানে কাজ করছি, তো সেটা অনেকবারই আলাপ হয়েছে। যেভাবে সবাই এখন তো এটা খুব পরিচিত, তখনকার আমলে বেসিক্যালি আমরা সবাই সিনেমায় আসছি। তো বলা যায় আমরা হচ্ছি শর্ট ফিল্ম মুভমেন্ট, অর্থাৎ সেই সময় স্বল্পদৈর্ঘ্য ইন্ডিপেন্ডেন্ট সিনেমার যে মুভমেন্ট চলছিল, তো বলা যায় আমরা সেইটারই ফসল সবাই। অর্থাৎ আমরা সবাই মানে আমি মনে করি আমরা আমার বয়সী ওই সময় যারা এখন যারা ছবি বানাচ্ছে নির্মাণ করছে আমার বয়সী বলতে বোঝাচ্ছি, বা আমরা একটা গ্রুপ অফ পিপল, আমি বলবো না খুব একদমই সবাই, একটা গ্রুপ অফ ফিল্ম মেকার। আমরা সবাই হচ্ছে চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের ফসল। কারণ আমরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে সরাসরি সংযুক্ত না হলেও আমরা আসলে এটার সুবিধা বা এটার রেজাল্টটা এখন ভোগ করছি। সো আমাদের এই চলচ্চিত্র, আমি আসলে এটার জন্য বলবো যে আমাদের ওই সময় যে বাংলাদেশের শর্ট ফিল্ম এবং ফিল্ম মুভমেন্টের অল্টারনেটিভ ফিল্ম মুভমেন্টের এক ধরনের চর্চা প্রচন্ড পরিমাণে ছিল, যেটা এখন আসলে সবাই ওই বিভিন্ন নেটফ্লিক্স এবং অন্য জিনিস দেখে ফেসবুকের মধ্যে যে মুভমেন্ট চালু আছে, সেটা কিন্তু আসলে আমাদের সময় চালু ছিল একদম সামনাসামনি। সেই সময় আমি চলচ্চিত্র ফিল্ম সোসাইটির মেম্বার ছিলাম, জয়ডান ফিল্ম সোসাইটির মেম্বার ছিলাম। শর্ট ফিল্মের মেম্বার না ওই যে থাকলেও শর্ট ফিল্ম ফোরামের যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে নিয়মিত আয়োজন হতো হ্যাঁ, প্রতি নিয়মিত শনিবার। ওটা আমরা বিশ্ব সাহিত্য, আমরা খুলনা থেকে আসার পরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমি একটা চলচ্চিত্র, আমরা নিজেরা একটা চলচ্চিত্র তার চালু রাখলাম, এবং সেখানে আমি কচি ভাই, ভাস্কর ভাস্কর দা। হ্যাঁ, আমরা সবাই মিলে ওখানে আসলে প্রায় সিনেমা দেখতাম এবং সিনেমা নিয়ে কথা বলতাম। অর্থাৎ চলচ্চিত্রের যে চর্চা করা, যেটাকে বলে সিনেমা দেখা, সিনেমা নিয়ে কথা বলা, চলচ্চিত্র চর্চা এবং সিনেমার বই পড়া, মানে চর্চা করা মানে বই পড়া বলা যায় একভাবে। সিনেমা আর ওইটাই হচ্ছে আমাদের আমাদের শুরু আমাদের শুরু নির্মাণের শুরু। তো এই কারণে আমরা যখন টেলিভিশনে কাজ করতে আসছিলাম কয়েকজন, আমাদের মধ্যে ওই যে ব্যাকলেশ, অর্থাৎ আমাদের চলচ্চিত্র দেখা, আমরা ততদিনে কিন্তু ফ্যাসবাইন্ডার দেখা, ওয়েন্ডার্স দেখা, আমরা প্রচন্ড পরিমাণে সেই সময় ফ্যাসবাইন্ডার ভক্ত ছিলাম। এবং যেহেতু গেটেতে আমরা প্রচন্ড ছবি দেখতাম এবং আমরা এগুলো দেখতাম রেগুলারলি, এবং আজের আগেই দেখেছিলাম যে চলচ্চিত্রে থাকাকালীন সময়। কিন্তু ওই সময় ওই সিনেমা দেখা এবং সিনেমা নিয়ে চর্চা করা, তারপরে পুনাতে যেটা হয়েছে যে আমি যেহেতু সুযোগ পাইছিলাম যে ইকোনমিক্স পড়তে পড়তে ওইখানে বসে থাকতাম, সো ওইখানে ইনস্টিটিউটে আমি প্রতিদিন বিকালবেলা আমরা যেতাম এবং এমপি থিয়েটার অর্থাৎ মেইন থিয়েটারে ওরা যে সিনেমাটা দেখতো সেটা আমি দেখতে পারতাম, আমার সুযোগ ছিল দেখার, এবং তাদের সাথে বসে ওই সিনেমা দেখে আড্ডা মারা, কথা বলা। সো এক ধরনের চলচ্চিত্রের পুরা পরিবেশটা মধ্যে এটার কনসাস ডিসিশন বলবো যে আমি আসলে
ইন্টারভেন করছিলাম এবং সেখান থেকে আসলে সিনেমার পার্ট নেওয়া এবং তারপরে চর্চা করা। তো না ব্যাপারটা এক খুবই এরকম। না না সেটা তো একটা ভালো চমৎকার একটা জার্নি ছিল। মানে এটা হচ্ছে ৯০ দশকের শেষ ভাগে এবং এই শতাব্দীর শুরুর ভাগে একটা এক ধরনের আ মানুষের বা তরুণদের ভেতরে এক ধরনের উদ্দীপনা ছিল চলচ্চিত্র নিয়ে। সে সময় খসরু ভাইরা ছিলেন অনেক অ্যাক্টিভলি, তারা ৮০ র দশক হ্যাঁ, থেকে খসরু ভাইরা ছিল। অ্যা কিন্তু খসরু ভাইরা অনেক অ্যাক্টিভলি সিনিয়র। আমাদের অনেক সৌভাগ্য সিনিয়র, হয়নি হ্যাঁ। ধরেন গিয়া আমরা ধরেন সবচেয়ে কাছে পেয়েছি আছে মোর্শেদ ভাই। মানে আমি মোর্শেদ ভাইয়ের সবচেয়ে কাছে পাইছি। মোর্শেদ ভাই, তানভীর মানে ভাই এবং তারেক ভাই। তারেক ভাইয়ের সাথে তো রেগুলারলি তারেক ভাইয়ের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ ছিল। তারেক মাসুদের বাসায় আমরা যাইতাম এবং আমাদের ইন্সপিরেশন ছিল এবং তখন তো আর এখনকার মতো সিনেমা, সত্যি কথা বলতে এখনকার সিনেমার এক ধরনের ইনটেনশন আছে দেখবেন যে আচ্ছা ফেস্টিভ্যালে যাইতে হবে, আমাদের ছবি আম এইভাবে প্রজেক্ট ফিল্মে জমা দিতে হবে, গোয়া ফিল্ম বাজারে যেতে হবে, বুসানে যেতে হবে, ফিল্ম প্রোডাকশন মার্কেট এবং পিচ প্রেজেন্টেশন। এই যে বিশাল যে জার্নি মানে যে শুরু হয়েছে, ওই সময় কিন্তু এটা ছিল না আসলে। ওই সময় কিন্তু একটা জিনিসই ছিল যে উই ওয়ান্ট টু মেক আ ফিল্ম ফিল্ম এবং সেই সেটাই। ফিল্মটা বানানোর পরে এটা কোইন্সিডেন্টলি কোনো ফেস্টিভ্যালে যাইতো, সেটা অ্যাওয়ার্ড পেলে খুশি হইতো। কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে এদেশে বসে আমরা আমাদের শর্ট ফিল্ম, আমাদের 16 mm ক্যামেরা দিয়ে আমরা আমার একটা ছবি বানাবো। এইটার ফান্ড কোত্থেকে আসবে, এটা কিভাবে ফেস্টিভ্যালে যাবে, আমার মনে হয় যে ওই চালাকিটা কোট আনকোট তখন আসলে ছিল না। তখন আসলে মোর্শেদ ভাই তো আমি কোনোদিন দেখি নাই যে ফেস্টিভ্যালে যে মানে এইভাবে কথা বলতো। অলওয়েজ ওয়ান্ট, আমি মোর্শেদ ভাইকে দেখছি যে উই ওয়ান্ট টু মেক ফিল্ম এবং সেটাই দেশের জন্য। এবং সেটার না মধ্যে সেটাই মানে আপনার কথাটা যদি আমি একটু ঘুরিয়ে বলি, সেটা হচ্ছে যে ধরুন কোনো একজন লেখক কোনো একটা বই লিখবেন, তিনি প্রথমেই ধরে নিচ্ছেন যে এটা আমাকে বাংলা একাডেমির পুরস্কার পেতে হবে। তারপর তিনি লিখতে শুরু করলেন। মানে বিষয়টা এরকম হয়ে যায় অনেকটা। হ্যাঁ, যদি এইটা আম হ্যাঁ, এটাই হইছে মা আরকি। মানে একটা পর্যায়ের হ্যাঁ, মানে পরে ওইটাই মূল হয়ে গেছে যে আসলে কোন ফেস্টিভ্যালে গেলাম আমি। এইটা একটা মূল হয়ে গেছে। এখন এইটা একটা আমার এখনো এটা আমার এখনকার উপলব্ধি। আ উপলব্ধি। সো আমি আসলে আম তবে এটা সত্যি যে ফেস্টিভ্যালে গেলে বোঝা যায় ছবির মান এবং এটা আন্তর্জাতিক বাজারে, আন্তর্জাতিক বাজারই বলবো আসলে। না অবশ্য ফেস্টিভ্যালও একটা বাজার। মানে ফিল্ম কালচার তো পরিবর্তন হয়। মানে ধরেন আমাদের হ্যাঁ, দেশের ফিল্ম কালচার হয়তোবা পরিবর্তন হয়েছে। যারা ছবি বানাচ্ছেন এখন তাদের ভিতরে মানে যেহেতু উৎসবের কথা বলছেন, আপনার একটা ছবি 'রিক্সা গার্ল' সেটা তো রিসেন্টলি ওই যে শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেখানে মানে সর্বোচ্চ পুরস্কার পেল। প্লাস আপনি কিছুদিন আগেই এই যে মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব, সেখান থেকে ঘুরে এলেন এই ছবিটা নিয়েই। তো উৎসবের এই যেটা আপনি বলছিলেন যে উৎসবে গেলে এক ধরনের উত্তেজনা চলচ্চিত্র নিয়ে বা ভাবনা চিন্তা, অন্য মানুষ কি ভাবছে বা অন্য দেশের মানুষ আমাদের চলচ্চিত্রকে কিভাবে, তার পার্সপেক্টিভটা কি সেটা নিয়ে, সেটা কিন্তু দেখা যায়, বোঝা যায়। তো সেটা যদি আমাদের সাথে একটু ভাগাভাগি করতেন, আপনি যুক্তরাষ্ট্র থেকে একটা চলচ্চিত্র অবশ্যই উৎসব থেকে এসেছেন। সেটা ভালো। সেটা সেটা আমার কাছে লাগে যে সেটা একদমই বাড়তি চাওয়া, বাড়তি পাওয়া। আমার কাছে মনে হয় যে উৎসবে যেয়ে। কিন্তু মূল কিন্তু আসলে দেশের মানুষ। আমার কাছে মনে হয় যে সিনেমার মূল যে ভাবনা বা সিনেমার মূল যে উদ্দেশ্য সেটা দেশের মানুষ। হ্যাঁ, আমার এই ছবিটা 'রিক্সা গার্ল'র ক্ষেত্রে একটু ভিন্ন। কারণ 'রিক্সা গার্ল' কিন্তু ওই মিল ভ্যালি এবং বে এরিয়ার ওখান থেকে প্রোডিউস করা একটা ছবি। 'রিক্সা গার্ল' কিন্তু আমাদের দেশের প্রোডিউস করা ছবি না। 'রিক্সা গার্ল' ইজ এ কাইন্ড অফ এ প্রজেক্ট ফিল্ম ফর মি। কারণ এটা বি এরিয়াতে মিতালি পার্কিন থাকেন এবং আমার যে প্রোডিউসার এ জি অ্যাডামস উনিও থাকেন। উনারা ওইখান থেকে আসলে এই ছবিটা নির্মাণ করার জন্য আমার কাছে আসছে। এবং স্বাভাবিকভাবেই আমি তখন একটা আয়নাবাজি করেছিলাম এবং স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছিল আচ্ছা একটা অন্য ধরনের ছবি অ্যাটেম্প্ট করি, এটা কথা দিয়েছিলাম এবং তারপরে আমার প্রোডিউসার এতটাই ডেডিকেটেড ছিল, যখন আয়নাবাজি রিলিজ হওয়ার পরে আমি একবার চিন্তা করলাম আমি এই ছবি বানাবো না, কিন্তু আসলে এটা আমার উপায় ছিল না, বিকজ আমি কথা দিয়েছিলাম আমি ছবিটা বানাবো এবং তারপরে আমরা আসলে অনেক বছর, প্রায় ২ বছর লাগছিল আমি এই ছবিটার চিত্রনাট্য কনভিন্স হতে। শেষ পর্যন্ত যে খুব কনভিন্স হতে পারছিলাম সেটা না, কিন্তু তারপরেও ওনার ডেডিকেশন এবং ইয়েতে আমি আসলে ছবিটা নির্মাণে হাত দিই এবং ছবিটা শেষ করি এবং শেষ করার পরেও অনেক ঝামেলা ছিল, আমি আবার রিশুট করি, নতুন করে এন্ডিং করি। এগুলা করার পরে ছবিটা যখন মিল ভ্যালিতে প্রথম ছবিটা দেখানোর জন্য বলা হলো, আমি আই ওয়াজ হ্যাপি এই কারণেই যে ওনারাই তো চাইছিল ওখানকার ওনাদের মানে
হুম, হুম। কমিউনিটিতে ছবিটার জন্য ওনারা খুবই ওইখানকার মানুষ খুবই ভক্ত রিক্সা গার্লের এই বইটা নিয়ে, যা ইয়াং অ্যাডাল্ট যারা বাচ্চারা যারা পছন্দ করে বা 15-16 বছরের বয়সে যারা, তো এরকম একটা। সো সেই কারণে ওইখানে যখন ছবিটা দেখানো হয়েছে এবং দে বিলিভ ইট, এটা তাদের ছবি এবং তারা খুবই ওন করছে ছবিটা, বিকজ ওই এলাকার উপন্যাস এবং কিছু। এবং মিতালি পার্কিন অনেক পছন্দ হয়েছে, কারণ উনি বলছে যে উনি তো আর বাংলাদেশ দেখেনি, তো এই ছবিটাতে উনি বাংলাদেশকে অন্যভাবে দেখতে পাইছে। সো অ্যাপ্রিসিয়েট করছে খুব ছবি ফেস্টিভ্যালের সবাই। আর বিদেশিরা তো একটু অল্পতেই কান্নাকাটি শুরু করে, অল্পতেই অ্যাপ্রিসিয়েট করে বাংলাদেশ দেখলে, কারণ ওদের কাছে তো এটা খুবই এক্সোটিক। তো সেইভাবে দেখতে বললে পরে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন হয়েছে। না আপনার তো এমনি এই ছবিটা তো মানে আগে আলাপ হলো আপনার সাথে, আপনি ডাব করে বোধহয় বাংলাদেশে মুক্তি দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, বাংলায় ডাব এটা করে, এটা এটা ইংরেজিতে। বর্তমানে ইংরেজি এবং এটা বাংলাটা আমি করে ফেলেছি, কারণ বাংলাদেশে আচ্ছা ইংরেজিটা আমি চালাবো না, বাংলাটাই চালাবো। এবং এটা ডাব না হলেও এটা সিলেবেল ভাগ করে এমনভাবে ডাব করা হয়েছে এটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। তো এটাই হচ্ছে মিল ভ্যালির গল্প। কিন্তু ক্লিঙ্গেলে খুব ইন্টারেস্টিং হয়েছে। ক্লিঙ্গেল হচ্ছে একটা চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল এবং চিলড্রেন এবং ইয়াং ফিল্ম ফেস্টিভ্যাল। এবং এই ছবিটা আসলে ক্লিঙ্গেলে গিয়ে এই ছবিটার একটা সঠিক জায়গা পাইছে, কারণ এই ছবিটা এক্স্যাক্টলি যেই বয়সের বাচ্চাদের জন্য বানানো। অর্থাৎ এই ছবিটা আসলেই ওই 14 প্ল্যাটফর্মের থেকে জন্য। 12 থেকে 18, 19 বছরের সেগমেন্টের মানুষের জন্য এটা আসলে ছবিটা। ছবিটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ইটস এ ভেরি পজিটিভ ফিল্ম। সো এই ছবিটার মধ্যে কোনো ধরনের খুবই নেগেটিভ কিছু নাই আসলে। সো ইটস এ বেসিক্যালি খুবই না ইয়াং আইডল, অর্থাৎ কিশোরদের ছবি হয় না, একটু হ্যাঁ হ্যাঁ কিশোরদের ছবি এটা, যাতে ওই কিশোররা যাতে প্রাণবন্ত হয়, যে রিক্সা পেইন্টিং আর্ট, তোমার ভিতরে যে আর্ট আছে, প্র্যাকটিস দ্যাট আর্ট অ্যান্ড ইউ উইল রিচ দ্যাট আর্ট। এই ধরনের এক ধরনের জিনিস করা যাচ্ছে। এবং আরেকটা বড় জিনিস আমি চেষ্টা করছিলাম যে রিক্সা পেইন্টিং দ্য ফর্ম অফ আর্টটাকে ইউনিক ফর্ম অফ আর্ট থেকে ওয়ার্ল্ডকে জানানো। এবং এবার মিল ভ্যালিতে আমি এই কথাই বলছি বিভিন্ন কোশ্চেন অ্যান্সারে, এবং লিঙ্গেলও বলছি ওনাদের সাথে এক্সপ্লেইন সেশন যখন হয়েছে তখন আমি বলছি যে এই রিক্সা পেন্টিং উই নেভার সিন, এবং ইটস এ ভেরি ইউনিক ফর্ম অফ এক্সপ্রেশন। আমি রিক্সা গার্ল আসলে ইটস নট অ্যাবাউট রিক্সা গার্ল, ইটস মেবি ইটস প্লটটা এটা রিক্সা গার্লের পর, কিন্তু ইটস অ্যাবাউট রিক্সা পেন্টিং। আই ওয়ান্ট টু এক্সপ্রেস রিক্সা পেন্টিং ইন এ ভেরি ডিফারেন্ট মোড। সেটা ওই চিলড্রেন এবং ইয়াং এন্ড চিলড্রেন ফেস্টিভ্যালে যখন এটা অ্যাওয়ার্ডেড হয়েছে, টপ অ্যাওয়ার্ড পাইছে, তখন আই ফাউন্ড রিয়েলি, আমি এই ক্ষেত্রে আমি বলবো আমি খুবই খুশি হয়েছিলাম যে আচ্ছা বাচ্চাদের একটা ফেস্টিভ্যালে ছবিটা ক্রিটিকরা দেখে ভালো বলছে। কিন্তু দিনের শেষে আসলে এই ছবিটা যত বেশি মানুষ দেখবে, কারণ এই ছবিটার ক্ষেত্রে আমি বলবো যে এটা শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নির্মাণ আমি করি না, এটা আসলে সারা পৃথিবীকে রিক্সা আন্তর্জাতিক পেইন্টিং দর্শক। ভাবে। আমার গেজ, আমি যদি গেজ বলি, আমার গেজ আসলে সারা পৃথিবীর মানুষ এই ছবিটার ক্ষেত্রে। এবং যাতে সবার পৃথিবীর মানুষ রিক্সা পেইন্টিংকে অ্যাপ্রিসিয়েট করে, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল এই ছবিটা বানানোর পিছনে। না ঠিক আছে, এটা খুবই একটা চমৎকার বিষয় যে আমি আমরা দেখি যে মোর্শেদুল ইসলাম ছাড়া শিশু কিশোরদের উপযোগী চলচ্চিত্র খুব একটা আসলে বাংলাদেশে হয় না। এবং আপনার এই ছবিটি নতুন একটা সংযোজন আমরা বলতে পারি, নিশ্চয়ই মুক্তি পাওয়ার পর শিশু কিশোররা সেটা উপভোগ করবে। আমরা মানে আমি যতটুকু জানি যে আপনি একটা বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছেন, 69-এর গণঅভ্যুত্থান এবং মানে মুক্তিযুদ্ধকে মাথায় রেখে। তো এইটা নিয়ে আপনার এক ধরনের ঝোঁক, এবং আপনাকে আমি দেখেছি পড়ালেখাও করতে ভীষণভাবে, বই জোগাড় করছেন, লেখাপড়া করছেন। এইটার একটা আহ, বিমূর্ত ভাবনাটা যদি বলতেন, মানে আসলে কি করতে চাইছেন। এইটা আসলে সত্যি কথা বলতে দেখেন, মানে এটা নিয়ে আমাদের ইতিহাসে কখনোই 69-এর অনভ্যুত্থান নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু আমরা 68 এবং 69-এর এই বিশাল একটা ঘটনা, যেটা সারা জীবন ছোটবেলার থেকে আমাদের একটা মিথ্যাচার আমাদের মধ্যে হয়ে গেছে, সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। এই মিথ্যাচার টা আসলে আমাদের, যারা আগরতলায় সেই বিখ্যাত বিপ্লবীরা যারা আসলে এই এই মুভমেন্ট করেছিল, অর্থাৎ সার্জেন্ট জহুরুল হক, মোয়াজ্জেম, এবং অসাধারণ যে গল্প এটার মধ্যে লুকিয়ে আছে, ও তাদের এই তাদের দেশাত্মবোধ এবং তাদের ডেডিকেশন, এইটা পৃথিবী এবং বাংলাদেশের মানুষরা কেউ এখনো ডিটেলে জানে না।
সো আমার মনে হয়েছে যে আমি এটা আসলে বলতে চাই। আরো অনেক কথা বলতে চাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের তো আসলে ইতিহাসের কথা বলার তো শেষ নাই। বাংলাদেশের প্রতিটা ঘটনাই আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি নাই। অন্য দেশের মানুষরা আমাদের ছবি রিপ্রেজেন্ট করতেছে এবং সম্পূর্ণ ভুলভাবে আমাদের ইতিহাসকে ন্যারেট করতেছে বা তাদের পার্সপেক্টিভে ন্যারেট করতেছে। সো হোয়াট আই বিলিভ দ্যাট আমার মনে হয় যে আমাদের উদ্দেশ্যে, আমাদের পার্সপেক্টিভে আমাদের ছবি ন্যারেট করা উচিত এবং যুদ্ধের ছবি বানানোর যে সমস্যাটা, যেটার যে ফ্যাসিলিটেড লাগে, এটার যে পরিমাণ বাজেট লাগে, যে পরিমাণ এটার অন্যান্য আনুষঙ্গিকতা লাগে, সেটা আমরা অ্যাচিভ করতে পারি না। এই কারণেই আমি ৬৯-এর গণ অভ্যুত্থান না, বেসিক্যালি আগরতলা সত্য মামলা যেটা, এই আচ্ছা। মামলাটার উপর ভিত্তি করে এবং বেসিক্যালি সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু, এইটার উপর ভিত্তি করে আমি খুবই সুটেবল এবং একটা ছোট অংশকে নিয়ে কাজ করতে চাই, যেটার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতিপিতা, তার কথা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সেই সময়কার পাকিস্তান শাসক গোষ্ঠীর যে নিপীড়ন নির্যাতন, এই সব কিছু বলা যায় মোটামুটি ৩-৪ দিনের ঘটনার মধ্যেই খুঁজে পাওয়া যায়। আপনি যদি সার্জেন্ট জহুরুলের মৃত্যুর ঘটনাটা ঠিক মতো পড়েন এবং তারপরে যদি দেখেন যে তার পরবর্তীতে ওনার মাধ্যম এবং অন্যান্য অদ্ভুত একটা ক্যারেক্টার আছে যেটার নাম হচ্ছে মরিয়ম, যিনি ব্রিটিশ মহিলা, যিনি আসলে যে ডাক্তার অপারেট করছিল তার এনার ওয়াইফ এবং উনি একজন ব্রিটিশ মহিলা হয়েও উনি ওই ডাক্তারকে বলছে তুমি তোমার পিস্তল নিয়ে ওনাকে মাথায় রেখে বলছে যে তুমি যদি এই মুহূর্তে ওনাদের অপারেট চিকিৎসা না করো আমি নিজেই তোমাকে গুলি করবো। সো এত ফ্যাসিনেটিং। বিপদটা কি জানেন দা, সেটা হচ্ছে কি এই ছবিটা বানানোর পরে সবাই ভাববে এটা একটা ফিকশন, মনে করবে কি যেটা মিথ্যা কথা বলতেছে, কিন্তু বিশ্বাস করেন এটা পড়লে পরে আপনি জানতে পারবেন যেটা পৃথিবীর কোনো ফিকশন, যে কোনো ফিকশনকে এটা হার মানাবে। ইট ইজ মানে ট্রুথ সামথিং কখনো এত কখনো সত্য কিন্তু কল্পনার থেকেও অনেক বেশি কল্পনা থেকে, ফ্যাসিনেটিং মানে হয়। আমি এটা পড়ার পরে মনে হয়েছে আচ্ছা এটা সত্যি ঘটনা, এটা ঘটছে, এটা ঘটতে পারে, আমাদের এরকম ইমোশনাল হইতে পারে। মানে সাজ্জাদ জহুরুল মৃত্যুর আগে দুইজন হাত ধরে একজন একজনকে বলতে পারে যে আমরা ফেরত আসবো। মানে এটা সত্যি। এরকম দেশাত্মবোধ, এরকম মানুষ কি জন্মাইতে পারে পৃথিবীতে, এবং আমাদের দেশে এরকম একটা বিপ্লবী এরকম এরকম মানুষরা ছিল, আমরা এটা নিয়ে জানি না, আমরা গর্ব করি না। আমরা তো আমাদের দেখেন আমরা তো সারা পৃথিবীর বিভিন্ন বীরদের কথা বলি কিন্তু আমাদের বীরদের গল্প ন্যারেটিভ যদি আমরা না বলি তা আমরা কি, আমরা যে আমাদের যে হীনমন্যতা, আমাদের জাতিগতভাবে আমরা যেটা হীনমন্য, আমরা যদি মনে করি আমাদের অনেক সময় মনে হয় না, অনেক আগে একবার এক বিখ্যাত গায়ক কলকাতা এয়ারপোর্টে বসেছিল, উনি কলকাতায় ফেরত আসছে, ওনাকে একজন বিখ্যাত গায়ক একজন, ওনাকে আমার এক বন্ধু জিজ্ঞেস করছে আপনি কেমন লিখলেন কলকাতা, ওদের সংস্কৃতিটা একটু বেশি, আমাদের একটু কম। মানে আমার মনে হয় যে মানে কি মানে অদ্ভুত, মানে এর সংস্কৃতি বেশি আর সংস্কৃতি, এইটা যদি আমাদের মনোবৃত্তি হয়, এটা যদি আমাদের মনোভাব হয়, তাহলে আমরা কিভাবে আগাবো? আমাদের এই যে হীনমন্যতা, আমাদের যে এই যে দৈন্যতা সাংস্কৃতিক, এইখানে আমরা যদি আমাদের এই বীরের কথা ন্যারেট না করতে পারি, দায়িত্ব আমাদের ফিল্ম মেকার হিসেবে মনে একদম। হয় ইটস এ রেসপন্সিবিলিটি যে উই হ্যাভ টু টেল আওয়ার স্টোরিজ। আমাদের সাহিত্যিকরা তো অনেকেই লিখেছে, শামসুল্লাহ থেকে শুরু করে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে আমাদের সাহিত্যিকরা আমাদের এই ন্যারেট করেছে। আমার মনে হয় ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এখন খুব জরুরি। এইটার জন্যই এই সিনেমাটা আমি বানাতে চাই এবং এটা আমি খুবই প্যাশনেট। দিস ইজ এ না, ফিল্ম, বলা যেতে পারে, আপনি বলতে পারেন ইট উইল বি মাই ফার্স্ট ফিল্ম, যে না, না, ছবিটা আমি এটা বানাবো। খুবই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে ফিল্ম মেকারের ক্ষেত্রে বিশেষ করে উনি যদি মানে উন্মাদের মতো একটা বিষয় নিয়ে ড্রিভেন না হন, যদি উনি তার রক্তবিন্দুতে না বোধ করেন যে এই ছবিটি না বানাতে পারলে এবং সেটা তার মানে জীবন মরণ সমস্যা হয়ে যাচ্ছে, এটা তার বলতেই হবে, এবং এই ঘটনা যদি তারিত না করে কোনো ঘটনা, তাহলে আসলে সত্যিকারের ভালো ছবি বানানোও যায় না। ডিফিকাল্ট, ৬৯ হ্যাঁ। মানে ৬৯ নিয়ে ধরেন আমাদের তো জহির রায়হানের পর আসলে ৬৯-এর গণঅভ্যুত্থান নিয়ে একটা বোধহয় হয়েছে, আহ, মুক্তিযুদ্ধ নিয়ে একটা অলাত চক্র হয়েছে কিছুদিন ৬৯ আগে, ওই যে অলাক চক্র তো মুক্তিযুদ্ধের পরবর্তীতে মুক্তিযুদ্ধের গল্প। কিন্তু মুক্তিযুদ্ধের গল্প, ৬৯ কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই না একদমই আমসফার আরেকটা উপন্যাস নিয়ে মানে ৬৯-এর প্রেক্ষাপট নিয়েও চলচ্চিত্র হয়েছে। কিন্তু মানে আমি বলছি ৬৯, ৭০, ৭১ খুব এসছে, কিন্তু ২১শে ফেব্রুয়ারি
খুব একটা বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারা ওই জায়গাটা আমার মনে হয় যে নজর দিচ্ছেন না বা কি আমি জানি না। মানে এই কিন্তু একটা তারপর একটা ভ্যাকুয়াম রয়ে যাচ্ছে। মানে আমাদের ইতিহাস ভিত্তিক মানে ওঙ্কারের কথা বলছিলাম আমি, আমদ সাফার উপন্যাস চমৎকারের ওঙ্কার কথা। থেকে। হ্যাঁ, আমি সেটাই হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ, এ এটা হচ্ছে। আবু সাইদকে কিন্তু বানানো। আমি বলছি যে ২১শে ফেব্রুয়ারির কথা যদি ধরি বা ধরুন বঙ্গভঙ্গ বা আরো পিছনে ৪৭, ১৮৫৭, মানে এই ধরনের, যদিও সিরাজউদ্দৌলার ছবি আমরা দেখেছি, সিরাজউদ্দৌলা ২ বার হয়েছে, একবার সাদা কালো একবার রঙিন। কিন্তু ইতিহাস ভিত্তিক চলচ্চিত্র বানানোর ক্ষেত্রে আপনি যেরকম সাহস করছেন, এরকম সাহস করতে আসলে দেখা যায় না সচরাচর। না, আমি মানে সাহস করছি বলেছি, যেটা হচ্ছে আমি খুবই ছোট। ইটস এ ভেরি কোড রুম ফিল্ম হিসেবে সাহস বলেই সাহস করছি। মানে এখন যদি আপনি আমাকে বলেন ২১শে ফেব্রুয়ারি, আমি তো সারা জীবনের, মানে আমি আমার একটা বন্ধু আছে সামিও। আমরা জীবনে ফিল্ম মেকার হওয়ার স্বপ্নই দেখেছিলাম ইন্টারমিডিয়েট বয়সে টু মেক ৭১ এর দিনগুলো। আমরা জানুয়ারি ৭১ এর দিনগুলো বানাতে। কিন্তু সত্যি কথা বলতে কি, পিরিয়ডিক্যাল ছবি বানানোর জন্য যে বাজেট এবং যে ট্যালেন্ট, দুটোর কথাই বলবো যে এটা দরকার হয়, সেইটার ক্ষমতা আমার মনে হয় আমাদের ফিল্ম মেকারে আমরা কেউই আসলে এখন অ্যাচিভ করতে পারিনি। কারণ এটা নির্মাণের ক্ষেত্রে একটা বিশেষ মানে মানে ক্রাফটম্যানশিপ, বিশেষ একটা দক্ষতা লাগে। এই দক্ষতার জন্য এবং বাজেট লাগে। আপনি দেখেন বঙ্গবন্ধুর যে ছবিটা নির্মাণ করা হচ্ছে, ১০০ কোটি টাকা হ্যাঁ, বাজেটের ছবি, এবং আরেকটা ছবি যেটা আমাদের ইয়ে বানাচ্ছে, শ্যাম দিলীপ বেনেগাল। ক্যাম্পের ডিরেক্টর, না শ্যামবেনি গানাটা বানাচ্ছে, আর দিলীপ ক্যাম্পের ডিরেক্টর যিনি, উনিও বানাচ্ছে। আমি যেটাতে ইরানিয়ান সিনেমাটোগ্রাফার ইয়ে কি নাম ভুলে যাই সবার, এনিওয়ে তারা বানাচ্ছে, সেগুলার প্রতিটার বাজেট হচ্ছে ১০০ কোটি টাকার উপরে। জি। এখন আমি ৬৯ হ্যাঁ, যেটা বানাবো সেটার বাজেট খুব বেশি হলে ১ কোটি টাকা থেকে ১.৫ কোটি টাকা হবে। সো আপনি বুঝতেই পারতেছেন সেটাই। এইগুলার করার জন্য যেই বাজেট দরকার হয়, একটা আপনি যদি সৃজিত সরকারের রিসেন্ট বানানো, কালকেই ছবিটা আমি দেখলাম, সৃজিত সরকারকে আমার খুব ভালো লাগে, বিকজ সৃজিত সরকার খুবই স্মার্ট ফিল্ম মেকার, বিজ্ঞাপন নির্মাতা থেকে আসছে। এটার জন্য না, মানে উনি খুবই স্মার্ট। উনি চেন্নাই এক্সপ্রেস আমার খুব পছন্দ হয়েছে। কালকে একটা ছবি দেখলাম, ছবিটার নাম হচ্ছে ওই যে সর্দার ইয়ে কি জানি নাম, ছবিটার নামে আমি এখনই বের করে দিচ্ছি। ছবিটা খুব ভালো। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওনারা যে সব ছবি বানায়, সেগুলো এত মানে বাজেট ওরিয়েন্টেড এবং এত বেশি রিয়েলিস্টিক করতে পারে, এত বেশি কনভিন্সিং করতে পারে। এই কনভিন্সিং করার ক্ষমতা তো আমরা সর্দার উদাম, হ্যাঁ, আপনি সর্দার উদাম হচ্ছে যিনি ড্রায়ারকে গুলি করছিল, মানে লন্ডনে গিয়ে ইয়েতে ড্রায়ারকে যে গুলি করছিল। তো ওনার উপরে যে লন্ডনে বাংলাদেশে এত কনভিন্সিং, মানে এটা রিয়েলিস্টিক লাগে এত, এইটার করার ক্ষমতা তো আমাদের, মানে ইটস এ হিউজ বাজেটের ব্যাপার। এখন অনেক প্রবলেম বাজেট, হচ্ছে সেটাই। বাজেট কখন দিবে, যখন বাজেট থেকে রিটার্ন আসবে তখনই তো বাজেট হবে। সেটা এখন আমাদের একটা বাজারও তত বড় না। মুক্তিযুদ্ধের বাজেট ছবি বাজেট থেকে যদি ধরেন ২০ কোটি টাকা ১০ কোটি টাকা খরচা করে, তাহলে তো কম হয়। কিন্তু ১০ কোটি টাকা আমাদের ছবি সিনেমা হলে থেকে তো ১ কোটি টাকার বেশি সিনেমা হল থেকে রিটার্ন আসে না। ১ কোটিও হয় না বোধহয় এখন, কারণ এখন তো সিনেমা হলই যদি নেই। হিট হয়, হ্যাঁ, মানে সত্যিকার অর্থে সিনেমা যদি হিট না হয় তাহলে ৫-৬ লাখ টাকা আসে আসলে। সো আমার কথা হচ্ছে যে এই ধরনের একটা যখন সিচুয়েশন তৈরি হয়, তখন তো আসলে ভালো মানে পিরিয়ডিক্যাল ছবি আমরা আশা করলেই তো পাবো না। সিনেমা তো ভেরি কমপ্লেক্স মিডিয়াম আসলে। এটা শুধুমাত্র সত্যি, আমার ইচ্ছা ঠিক। আর আপনার ইচ্ছা, এই ২ টা দিয়ে সিনেমা তো হয় না আসলে। হবে না। মানে সেটা বাজারের আপনি ঠিকই বলেছেন, শুধুমাত্র বানালে তো হবে না, বাজার থেকে সেটা শেষ পর্যন্ত চলচ্চিত্র একটা ব্যবসা এবং সেটা একটা পণ্য। এই পণ্যটা আসলে কেন অযথা, আচ্ছা, এটা তো আর একদম ইভেন আপনি যদি অনুদানের কথা বলেন, বাংলাদেশে অনুদান দেওয়া হয় ১ কোটি টাকা দিয়ে। এখন আন্তর্জাতিক সিনেমার বাজারে একটা পিরিয়ডিক্যাল ছবি বানাতে ১ কোটি টাকা তো শুধুমাত্র একজন সিনেমাটোগ্রাফারই নেয় এখন। মানে যদি বিদেশি আমরা ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফার আসতে চাই। হ্যাঁ, মানে যদি স্ট্যান্ডার্ড সিনেমাটোগ্রাফি আমরা যদি চাই আমরা কম্পিট সেক্ষেত্রে করতে চাই, আমরা যদি মনে কমপ্লিট করি যে করতে আচ্ছা চাই। ভারতে এরকম একটা ছবি হয়েছে, হ্যাঁ, ওই আমি স্ট্যান্ডার্ড অন্য দেশ মেইনটেইন বাদ করতে চাই। দিলাম, ভারতের এই কারণে আমরা আসলে বুটিক সিনেমা বানানো ছাড়া আর এই মুহূর্তে কোনো উপায় নেই আসলে। সেটাই, বাজারটাও এত অল্প কমে গেছে। আমরা মানে আমাদের সাধ্য অনুযায়ী মানে এটা অনেকটা নিউ রিয়েলিস্ট ধারার ছবি যদি আমরা বানাতে পারি, তাহলে হয়তো বা মানে আমি তাহলে জানি না। হতো না। কিন্তু হ্যাঁ, নিউরিয়ালিস্টিক ধারার ছবি বানাইলে আপনি কখনো পিরিয়ডিক্যাল বানাতে পারবেন না। আপনার না এটা নিউরিয়ালিজমের সম্ভব মূল না। ঘটনাই হচ্ছে যে ইট শুড বি হুম, কন্টেম্পোরারি। নিউরিয়ালিজমের একদম, কিন্তু বেসিক পয়েন্টটা কি ছিল, যে ইট ওয়াজ অ্যাবসোলিউটলি ফ্রম দ্য নিউজপেপার আর্টিকেল। মানে বাইসাইকেল একদম, থিফ একদম। ওয়াজ আ নিউজপেপার আর্টিকেল, যে নিউজপেপারে আসলেই একটা বাইসাইকেল হলে চাকরি পাওয়া যাবে বলে আসলেই একটা আর্টিকেল ওই সময় ছাপানো হয়েছিল।
So it was very contemporary. That's why outdoor একদম location you can shoot. Open একদম city you can shoot an কন্টেম্পোরারি, outdoor location because of সেটাই। contemporary. মানে ওটা So একটা রাফ, মানে ইয়েটা মানে টেক্সচারটা রাফ, এবং মানে মানুষ সেটা বুঝে যে এটার মধ্যে ঐরকম টিউনিং এটা থাকবে না। আপনাকে আলাদা করে কনভিন্স করতে হবে না। সাপোজ এখন যদি আমরা হ্যাঁ, প্যান্ডেমিকের পরবর্তী ঢাকা শহরের গল্প করতে চাই, তাহলে ইউ হ্যাঁ, ডোন্ট নিড এনি আর্ট ডিরেকশন। ইউ অ্যাকচুয়ালি গো টু দ্য লোকেশন অ্যান্ড শুট দ্যাট। হ্যাঁ, দ্যাটস দ্য থিং। একদম, একদম, একদম। তো অমিতাভ ভাই, আমরা শেষের দিকে শুরুতে যে বলছিলাম দর্শকদের যে মানে আরো পরিচয় আছে, আপনি শিক্ষকতাও করেন, এটা হয়তো অনেকে জানেন না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ান ছাত্রদের। আমি শেষ পর্যন্ত জানতে চাইবো যে এই যে চলচ্চিত্র পড়ান আপনি ছাত্রদের, তাদের চোখে কি দেখেন? শূন্যতা নাকি স্বপ্ন দেখেন? এখানেও একটু কারেক্ট, আমি আসলে শিক্ষক না, আমি বলি আমি আসলে ট্রেনার। আসলে আমি শিক্ষক না এই কারণে যে একটা শিক্ষকতা অর্জন করা শিক্ষকের যেই বেসিক যোগ্যতা লাগে, আমার মনে হয় না ওইটা আমার আছে। যেটা আমি করি সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে ঢাকা যেসব চলচ্চিত্র পড়ানো হয়, যেসব বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইইউবি, তাদের প্র্যাকটিক্যাল কাজ করার অভিজ্ঞতা শেয়ারের জন্য যে কোর্সটা, আমি ওখানে একটা করে কোর্স নেই টু শেয়ার মাই আইডিয়া এবং দ্য প্রসেস অফ ফিল্ম মেকিং, ওইটাই শেখানোর চেষ্টা করি। এখন দুইটা বিশ্ববিদ্যালয় দুই ধরনের মানুষ পাওয়া দেখিয়েছি। স্বাভাবিকভাবে রেল লাইনের এপার ওপারের মধ্যে পার্থক্য আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের মধ্যে আমি অনেক বেশি রিয়েলিজম দেখি, অনেক বেশি প্র্যাকটিক্যালিটি দেখি। ওরা আসলে দে নিড এ গুড জব আফটার দিস, মানে এটা হওয়ার পরে, মানে পাশ স্টাডি, করার হ্যাঁ। পরে, এবং সেটাই তাদের মূল উদ্দেশ্য। আমি পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র যারা ফিল্মে পড়তে আসছে, কি করতে চায়, পুলিশে চাকরি করতে চায়, সে ভবিষ্যতে পড়ে। So, এই ধরনের একটা, বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্সটাই তো আসলে একটু ইটস নট আ হ্যাঁ, রাইট কোর্স আমি বলবো, বিকজ ইটস নট এ ফিল্ম ফিল্ম। ওরিয়েন্টেড না। হ্যাঁ, না, এটা যেটা করেছে করানো। সেটা হচ্ছে যে ইট শুড বি ফিল্ম স্টাডিজ, ইট শুডন্ট বি ফিল্ম মেকিং। কারণ ফিল্ম মেকিং ইজ এ ইনস্টিটিউট। এটা একদম। বিশ্ববিদ্যালয়ে কখনো ফিল্ম মেকিং করানো যায় না। যদিও না, চেষ্টা করছে ল্যাব করা, ট্যাব করার, বাট ইটস আ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফটোগ্রাফি। ফটোগ্রাফি মিলায় একটা হ্যাঁ, করা হয়েছে। মানে এটা নট, তারপরেও এখানে অনেক ছেলেমেলে আগ্রহ নিয়ে আসে। ৩০-৪০টা ছেলের মধ্যে আসলে ৩-৪টা ছেলে পাওয়া যায় যারা সত্যিকার অর্থে সিনেমা বানাতে চায়, কোয়াইট ট্যালেন্টেড। আর ফিল্ম স্টাডিজ নিয়ে আরো বেশি নজর দেওয়া উচিত। তো সেখানকার ছেলেমেয়েদের এবার, আর আইইউবি অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি যদি আমরা বলি, সেইটার ছেলেমেয়েরা ইটস কোয়াইট স্মার্ট, এবং তারা আসলে মোর ইনটু ইউটিউব অ্যান্ড অল দিস নিউ মিডিয়ামে কাজ করে কিছু একটা করবে, সে ধরনের ইয়ে পাওয়া যায়। এর মধ্যে দু একজনকে পাই আমি রিয়েলি সিনেমা ভালোবাসে। তো এটা সবসময় ইয়ে, মানে এখনো পর্যন্ত স্পার্কিং পাওয়া যায়নি। তবে ইউল্যাবের ছেলেমেয়েরা যখন পড়েছি, সেখান থেকে কিছু অসম্ভব ভালো ছেলেমেয়ে পাওয়া হ্যাঁ, গেছে, বিকজ দে হ্যাভ আ সিনেমা স্কোপ, দে হ্যাভ আ ফিল্মের একটা হ্যাঁ। নিজস্ব চর্চা আছে। এবং ক্লাব এবং আহ, চর্চাটা আছে। আমার অফিসের আমার সমস্ত অ্যাসিস্ট্যান্টরা ইউল্যাবের। সো যদি বলি ফিল্ম ক্রু সবচেয়ে ভালো কোথা থেকে পাওয়া যাচ্ছে, সেটা সত্যিকার অর্থে নাম বলতে অসুবিধা নেই, আমার ইউল্যাব থেকে আসলে ফিল্ম ক্রু হ্যাঁ, সবচেয়ে ভালো পাওয়া যায়। না, আমিও ঢাকা দেখেছি। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিভিন্ন জায়গায় ফিল্ম স্টাডিজ পড়াচ্ছে। অ্যাজ এন একাডেমিক্যালি ঢাকা ইউনিভার্সিটি ইজ ডুইং ভেরি গুড। আমার কাছে মনে হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা বেরোচ্ছে, তারা ভবিষ্যতে সিনেমা নিয়ে পড়ার অনেক আগ্রহ দেখা দিচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণেই, পরিবেশের কারণেই একাডেমিক বলবো যে রিক্রুট হ্যাঁ। ভালো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো অমিতাভ ভাই, অনেক ধন্যবাদ। আমি পাবলিকলি বলি যে আপনার যে বিষয়টা আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে আপনি খুব স্পোর্টিংলি যে কোনো জিনিস নেন, এবং আপনি নিজের কাজকে যেভাবে সমালোচনা করেন, এটা আসলে খুবই একটা স্বতন্ত্র ব্যাপার আমি মনে করি। এই বৈশিষ্ট্যটা যে কোনো সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রেই তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তো অমিতাভ ভাই, আপনার মানে আমি যেটা মনে করি যে আপনার এই যে একটা স্পিরিট, এই যে একটা মানে জি, সারাক্ষণ নিজেকে ক্রিটিক করার মধ্য দিয়ে যে যান আপনি, এটা খুব জি। দারুণ একটা ব্যাপার। তো আমাদের এই সংবাদ প্রকাশে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি থ্যাংক ইউ। ফিজিক্যালি আড্ডা দেওয়ার কথা বলছিলেন, সেটা নিশ্চয়ই হবে। কোভিড এর নিউ নরমাল একটু আরেকটু নরমালের দিকে যাক, নিশ্চয়ই আমরা জি। ফিজিক্যালি আড্ডা দিব। তো এই ছিল আজকের ব্যাপার। দর্শক, অমিতাভ রেজাকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা যারা এতক্ষণ এই আমাদের অনুষ্ঠান দেখলেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের মতো।